আকাশের সন্ধ্যার আভা ফুটে উঠেছে। ধূসর মেঘের অভিমানে কালো আধারের গায়ে মিলিয়ে যাচ্ছে। হাসপাতালের কামরায় কেমিক্যাল আর ক্লোরোফর্মের গন্ধ ছড়িয়ে আছে। ভুলে থাকার চেষ্টা করলেও গন্ধটা ভুলতে দেয় না যে এটা হাসপাতাল। চকচকে সাদা আলোময় ঘরটা নিস্তব্ধ। বিছানায় আদশা হয়ে বসে আছেন রুহুল শেখ। চেহারায় ক্লান্তি, নিচ্ছিদ্র বিষণ্ণতা। হালকা পাতলা কম্বল গায়ে টানা, বাম হাতটা একটু জড়ানো। মুখের অবয়ব শুকনো, রুক্ষ ঠোঁটে এক চিলতে হাসি নেই। মেহের সবার আগে ঘরে ঢোকে। মাথায় ওড়না টানা, চোখে মুখে মায়াবী কোমলতা। সে প্রথমে গিয়ে রুহুল শেখের পা ছুঁয়ে সালাম করল। নরম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম বাবা। রুহুল শেখের মুখে আলোর ঝলক। চোখ জোড়া মেহেরের দিকে স্থির হয়ে যায়। আরুষ তার পাশে দাঁড়িয়ে হালকা গলায় বলে, কেমন আছো বাবা? রুহুল শেখ উত্তর দেন, গলা দুর্বলতা থাকলেও উষ্ণতা অটুট। আলহামদুলিল্লাহ, ভালো আছে অনেকটাই। কিন্তু তুমি মেহের মাকে এখানে নিয়ে আসছো কেন? মেয়েটার শরীর এমনিই ভালো না, বিশ্রামে থাকা উচিত ছিল ওর। মেয়ের তাৎক্ষণিক জবাব দেয়, কণ্ঠে হালকা অভিমান, চোখে প্রজ্ঞার মায়া। আপনি সম্পর্কে আমার বাবা হন, আমি আপনাকে দেখতে আসতে পারি না? আর কিছু না বলে সে ব্যাগ থেকে টিফিন বক্স বের করে। একটা ছোট গাঢ় নীল রঙের বক্স। ঢাকনাটা খুলে রুহুল শেখের সামনে ধরে মিষ্টি করে হেসে বলে, আপনার জন্য স্যুপ এনেছি। হাতে সময় কম ছিল, তাই শর্টকাট রান্না, একটু সহজ সরল কিন্তু পুষ্টিকর। রুহুল শেখের চোখ চিকচিক করে ওঠে। হাত বাড়িয়ে স্যুপের বাটি হাতে নেন। তারপর হেসে দিয়ে বলেন, মেহের মায়ের রান্নায় জাদু আছে, প্রতিবারই নতুন স্বাদ পাই। আমি খুব খুশি হয়েছি মা, আল্লাহ তোমায় নেক হায়াত দান করুক। মেহের কোনো কথা বলতে পারে না, চোখ ফেটে জল আসছে, কিন্তু এখন তার কান্না করা মানা। এই মানুষটার ভালোবাসা, সম্মান তাকে সবার চেয়ে আলাদা করে রাখে। যদিও তার চারপাশের সম্পর্কগুলো কতটা জটিল, প্রেয়সী আইসিইউতে শেষ সময় গুনছে। এই অবস্থায় মানুষটা ছেলেমেয়ের মুখ চেয়ে হাসে, চেপে রাখে যাবতীয় যন্ত্রণা। ভেতর ভেতর পুড়ে যাওয়া মানুষটাকে দেখে ওর কান্না পায়। নিয়তির কী নির্মম লিখন। আরও চুপচাপ দাঁড়িয়ে এক দৃষ্টিতে রুহুল শেখকে দেখছে। চোখে পরিকল্পনার ছায়া, নীরবতাও শব্দের মতো ভারী। কিছু একটা ভাবছে। মেহের যদিও সেটা টের পায়, কিন্তু কিছু বলে না। কেবিনের দরজা ধীরে ঠেলে ভিতরে প্রবেশ করলেন একজন বয়স্ক লোক। সাদামাটা পাঞ্জাবি পায়জামা পরা, মুখভর্তি দাড়ি, চোখে মুখে শান্ত গাম্ভীর্য, হাতে ছোট একটা ব্যাগ। রুহুল শেখ কৌতূহলে তাকান, চোখ শুরু হয়ে আসে। উনি কে আরুষ? আরুষ সামান্য হাসি, কণ্ঠে যেন হালকা উচ্ছ্বাস মেশানো সরলতা। উনি কাজী সাহেব, তোমার বিয়ে পড়াতে এসেছে। এক মুহূর্ত যেন নিঃশব্দে থমকে যায় চারপাশ। রুহুল শেখ ভ্রুকুচকে তাকিয়ে থাকেন ছেলের দিকে। আশ্চর্য কণ্ঠে বলেন, কি বলছো কি এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আরুষ এবার চেয়ার টেনে বাবার খুব কাছে গিয়ে বসে। গলার সুর নিচু, তবে আবেগে গাঢ়। চোখে জল নেই, তবুও কোথাও যেন বহু বছর চেপে রাখা দুঃখী কান্না জমে আছে। ঠিকই বলছি বাবা, আজ তোমার আর মায়ের বিয়ে হবে। রুহুল শেখ না বোধক মাথা নাড়ে, চোখে বিষাদ, সম্পূর্ণ অস্বীকারের ইঙ্গিত। তোমার মা আইসিইউতে আছে, নিস্তেজ, অচেতন রোগীকে বিয়ে করা যায় না আরুষ? কি ছেলে মানুষই শুরু করলে? কাজী সাহেব অবাক দৃষ্টিতে তাকায় আরুষের দিকে। কি বলছেন? আইসিইউতে থাকা মানুষকে এখন বিয়ে? অসম্ভব। আরুষ মাথা নাড়ে, ঠোঁটে চিরচেনা চাপা হাসি। আইনের দিক থেকে কিছুই আটকায় না। ওনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যাবে, সাক্ষী আমরা আছি। আপনারা ভাবছেন এটা পাগলামি? হ্যাঁ, এটা পাগলামি, কিন্তু এটাও ভালোবাসা। ইটস কল্ড টুইস্ট কাইন্ড অফ লাভ। এই অবস্থাও সে আমার মা আর বাবা। জীবনের শেষটা একা কাটাবে, সেটা আমি দেখতে পারবো না। আমি চিরকাল একা ছিলাম আরুষ, আমার অভ্যাস আছে। আরুষ হালকা হাসে, সেই হাসিতে তীব্র ব্যথার ছাপ। সে বাবার হাত ধরে দীর্ঘশ্বাস ফেলে বলে, দুইজোড়া কালো হাত তোমাদের 4 হাত আলাদা করেছিল। আমার থেকে মা তোমার থেকে বউ ছিনিয়ে নিয়েছিল। আজ মা তোমার সামনে, তোমার এত কাছে, সে তোমার ব্যক্তিগত নারী। তাহলে তাকে ছুতে তোমার দ্বিধা কেন হয় বাবা? আজ তুমি তার পাশে দাঁড়ালে তোমার বুক কাঁপে। তুমি মাকে ছুতে ভয় পাও কেন? কারণ কাগজে কলমে তুমি তার কেউ নও। কারণ সমাজ বলে তোমরা ডিভোর্সি। আমি জানি মা কেন তোমাকে ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমি জানি সব কিছু। আজ আমি চাই অন্তত মরার আগে যেন মা আবার তোমার হয়ে যেতে পারে। তুমি তাকে স্পর্শ করতে পারো অধিকার নিয়ে, সংকোচহীন ভালোবাসায়। আমি তোমার সেই অধিকার ফিরিয়ে দিতে চাই বাবা। তার জন্য কাগজের এই স্বীকৃতির খুব প্রয়োজন। ভালোবাসার মানুষকে ছেড়ে থাকা খুব যন্ত্রণার বাবা। তুমি এই যন্ত্রণা বয়ে আজ 19টা বছর কাটিয়ে দিলে। আর কত? তোমার ক্লান্ত লাগে না বাবা? রুহুল শেখ নিঃশ্বাস ফেলেন, গলায় ভার, চোখে জল জমেছে। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন ছেলের চোখে। বুকটা কান্নায় ভরে উঠেছে।
কখনো উপলব্ধি করেননি তার বিগড়ে যাওয়া ছেলেটা তার কথা এত ভাবে। সে বোঝে তার মাকে ছেড়ে থাকতে বাবা খুব কষ্ট পায়। আজ এই নষ্ট ছেলেটাকে নিয়ে রুহুল শেখের গর্ব করতে ইচ্ছে করছে। অন্তত এই মর্মে আর কিছু বুঝুক না বুঝুক আরুষ ভালোবাসার মানে বুঝেছে, ভালোবাসতে শিখেছে। তাই সে বাবা মায়ের বিচ্ছেদের বেদনা উপলব্ধি করতে পারছে। মেয়ে নিঃশব্দে একপাশে দাঁড়িয়ে চোখে পানি চাপা বিস্ময়। এই প্রথম আরুষের ভেতরের গাঢ় মানবিকতাকে এত স্পষ্টভাবে দেখছে সে। বাবা মাকে মিলিয়ে দেওয়ার জন্য কি পাগলাটে পন্থা তার। আজ যদি আরিশা চৌধুরী জ্ঞানে থাকতেন গোটা শহর ডেকে ধুমধামে বাবা মায়ের বিয়ে দিত হয়তো আরুষ। আইসিইউর দরজা খোলার সঙ্গে সঙ্গে এসি ঠান্ডা একটা বাতাস গায়ে এসে লাগে। আধো আধো আলোতে মোড়ানো আইসিইউ। দেয়ালের এক পাশ জুড়ে মনিটর, যেখান থেকে টুকটুক শব্দে বেঁচে থাকার প্রমাণ মেলে। আরিশা বেগম শুয়ে আছেন সাফেদ চাদর পাতা বেডে, নাকের নলে অক্সিজেনের পাইপ দেওয়া, হাতে সাদা সাদা ক্লিপ পালস মাপার ডিভাইস। চামড়া যেন হাড়ের সঙ্গে লেপ্টে আছে। মাংস বলতে গেলে নেই বললেই চলে। কঙ্কালের মতো চেহারায় শুধু চোখ দুটো বন্ধ, নিঃসার পড়ে আছেন। অথচ মনিটরের কার্ডিও লাইনে এখনও প্রাণের অস্তিত্ব টিকটিক করে জানান দিচ্ছে সে বেঁচে আছে। রুহুল শেখের পা কাঁপে, তবুও তিনি এগিয়ে যান। স্টিলের একটা চেয়ার টেনে বসেন বিছানার পাশে। কাপা গলায় ডাকেন তাকে, আরিশা শুনতে পাচ্ছ? চোখ খোলো, খোলো না। আমি জানি তুমি শুনতে পারছো। আরুষ বাবার পেছনে এসে দাঁড়ায়, তার কাঁধে হাত রাখে। বলো বাবা, শেষবার মাকে নিজের করে পেতে চাও তো? কাজী সাহেব এসে দাঁড়িয়েছেন এক কোণায়। চারপাশে যন্ত্রপাতির টুটুন শব্দ, মাঝে মাঝে মনিটরের টোন। তার চোখে সন্দেহ, ভেতরে দ্বিধা। আইসিইউতে থাকা রোগীর বিয়ে কিভাবে পড়াবেন বুঝে উঠতে পারছেন না। তবু আরুষের চোখে দৃঢ়তা দেখে তিনি কিছু বলতে পারে না। কাজী সাহেব আরুষের দিকে তাকালেন এক পলক, তারপর ফোঁস করে নিঃশ্বাস নিয়ে কোরআনের আয়াত পড়া শুরু করলেন। তার গলা কাঁপছিল, কিন্তু দায়িত্ববোধে দৃঢ় থাকতেই হবে। কাজী সাহেব শান্ত গলায় বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় রুহুল শেখ সাহেব, আপনি কি আরিশা চৌধুরীকে মোহর নির্ধারণহীনভাবে স্বীয় ইচ্ছায় আল্লাহর নামে এ পবিত্র নিকাহে গ্রহণ করছেন? গ্রহণ করলে কবুল বলুন। রুহুল শেখ চোখের জল গোপন করার চেষ্টা করে বলেন, আমি তাকে শুধু স্ত্রী নয়, আত্মা হিসেবে গ্রহণ করছি, কবুল। এক মুহূর্ত নীরবতা। তারপর কাজী সাহেব আবার বলেন, শ্রদ্ধেয় আরিশা চৌধুরী, যেহেতু আপনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ ও নিস্তেজ অবস্থায় রয়েছেন এবং আপনার পূর্ব সম্মতি ও পুত্র আরুষ শেখের উদ্যোগে এই বিয়ের আয়োজন করা হয়েছে, সে অনুযায়ী ইসলামী শরীয়তের ব্যতিক্রমী পন্থায় আপনাকে রুহুল শেখ সাহেবের স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। তিনি চোখ বন্ধ করে দুহাত তুলে মোনাজাত শুরু করলেন, হে আল্লাহ, এই পবিত্রতা কবুল করে নিন। ক্ষমা করুন তাদের সকল ভুল। পরকালে তাদের একত্রে রাখুন। যদি এই পৃথিবীতে মিলনের সময় কমও হয়, তবে আখিরাতে যেন তারা একত্রিত হয়। আমিন। বিয়ের বাক্য শেষ। কাজী সাহেব কলম নামিয়ে রাখেন, যেন দায়িত্ব শেষ করলেন এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে। ঘর জুড়ে তখন শুধু মনিটরের ধকধক শব্দ। রুহুল শেখ ধীরে ধীরে আরিশা বেগমের দিকে ঝুঁকে যান। চোখ দিয়ে নিরবধি কান্না ঝরতে থাকে। আমার বোকা ছেলের মনের সান্ত্বনা দিতে মিথ্যে মিথ্যে কবুল পড়লাম আরিশা। মন থেকে আমি আজও তোমায় বউ মানি। তুমি আমার আমৃত্যুকালের বউ, আমার আরিশা। নতুন করে বিয়ে আমাদের লাগবে না। দুযুগ হতে গেল, তোমার জায়গা কেউ নিতে পারেনি, পারবেও না। পরকালে যেন তোমার আমার আবার দেখা হয়, সেদিনও আমি আল্লাহর কাছে তোমাকেই বউ হিসেবে চাইব। তিনি কাঁপতে কাঁপতে মাথাটা রাখেন স্ত্রীর কাঁধের কাছে। নিঃশ্বাসের ধারা টের পান, বুক ভেঙে আসে কান্নায়। আঁকড়ে ধরেন আরিশার নিথর শরীর। মন চিৎকার করে বলতে চাইছে, তুমি শুনছো তো আরিশা, শুনতে পাচ্ছ? চোখের সামনে এই দৃশ্য দেখে মেহের আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে। একটা হাঁপ ধরা কান্না চেপে সে আরুষের বাহুতে মুখ গুজে নেয়। চাপা কান্না এবার শব্দ করে বেরিয়ে আসে। আরুষের পুরুষালী শক্ত বাহু খামচে ধরে মিহির খুব কাঁদে। আরুষের শার্ট ভেজায়। বুড়ো মানুষটার কত কষ্ট পাবে। আরুষ তাকিয়ে আছে বাবার দিকে। চোয়াল শক্ত, চোখ দুটো ছলছল করছে, কিন্তু একটুও কাঁদছে না, কাঁদার অধিকার নেই। তবে আরুষের চোখের লালচে রং বলে দেয় কান্নাটা ওর গলায় আটকে আছে, বুকের গভীরে থমকে আছে। ঠোঁটের কোণে সামান্য একটা টান, তৃপ্তির যন্ত্রণার, শোকেরও। সে ধীরে মেহেরের পিঠে হাত রাখে, বাহুতে শক্ত করে আগলে নেয়। একদিকে প্রেয়সী শরীরের উষ্ণতা, অন্যদিকে বাবা মায়ের নরক জীবনের দৃশ্যের সাক্ষী হওয়া
পোড়া হৃদয়ের জ্বলন। বুক ভারী লাগছে আরুষের, অথচ সে কাঁদতে পারে না, কারো কাছে নয়। পাথরের তো কান্না মানায় না। আরুষ মুখে কিছু বলছে না, কথার চেয়ে স্পর্শের অনুভব বেশি গভীর, বেশি হৃদয়স্পর্শী। আরিশা চৌধুরীর নিশার মুখে এখনও কোনো সাড়া নেই। তাকে আঁকড়ে ধরে তার ভালোবাসার মানুষ চোখ ভেজাচ্ছে। এ প্রাপ্তি কি যথেষ্ট নয়? দীর্ঘদিন অবহেলায় বাঁচার পর শেষ বেলায় এসে জীবনসঙ্গীর নরম ভালোবাসা, তার চোখের জলও যে মূল্যবান, এইটুকু বা কয়জন পারে? রাত 9টা। রেস্টুরেন্টের খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে আরুষ। ঠান্ডা বাতাস চুলে এসে আশ্রে পড়ছে, অথচ ভেতরটা নির্লিপ্ত। চোখ দুটো দূরের অন্ধকারে স্থির, কিন্তু মন যেন আরও অন্ধকার কোনো স্থানে হারিয়ে গেছে। আরুষ এসেছে বাবা আর মেহেরের জন্য খাবার অর্ডার দিতে, অথচ চোখে মুখে নেই কোনো সাধারণ মানুষের মতো তারা। রাতের আকাশটাও তার মতো নিঃসঙ্গ, একটা তারাও জ্বলছে না। ঘুটঘুটে আধার চারপাশে ছড়িয়ে আছে, তবে প্রকৃতি আশ্চর্য রকমের শান্ত, শীতল, স্নিগ্ধ। আরুষ বাম কানে মোবাইল ধরে। মিস্টার পল, ইটস মি আরুষ শেখ। মিস্টার পল একটু থেমে থাকলেন, হেসে বললেন, ইয়া মিস্টার শেখ, আই রিকগনাইজ ইউ। আরুষ ঠান্ডা অথচ জোরালো কণ্ঠে বলল, আই ওয়ান্ট টু ব্রিং ভাইরাস ইউ ফ্রম চায়না, মেক দ্য অ্যারেঞ্জমেন্টস। মিস্টার পল বেজায় বিস্মিত হলেন, আতঙ্ক মিশ্রিত সুরে বলেন, বাট দ্যাটস এক্সট্রিমলি রেয়ার অ্যান্ড ইলিগেল। হাউ এম আই সাপোজ টু ডু দ্যাট? আরুষ চোখে মুখে শক্ত করে বলল, দ্যাটস নট মাই কনসার্ন। আই উইল পে হোয়াট এভার ইট টেকস। আই জাস্ট ওয়ান্ট দ্য ভাইরাস। মেক শিওর ইটস ডেলিভার্ড বাই টুমরো নাইট। কল কেটে খাবারের প্যাকেট হাতে নিয়ে আরুষ আইসিইউতে প্রবেশ করে। ভিতরে নিশুতি রাতের মতো নিস্তব্ধতা। রিহুল শেখ আরিশা চৌধুরীর হাত ধরে বসে থাকতে থাকতে ওভাবেই ঘুমিয়ে পড়েছেন। মেয়ের এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাদের, চোখ মুখে গভীর ক্লান্তির ছাপ। গাল জুড়ে শুকিয়ে যাওয়া জলরেখা কেবল প্রমাণ দিচ্ছে অনেকটা কান্না জমে আছে তার বুকে। আরুষ ধীরে পাশে এসে বসে ফিসফিস করে বলল, বাসায় চলো। মেহেরের তা বোধহয় ঠিক পছন্দ হলো না, কপাল কুঁচকে গেল। সে কণ্ঠ আরও নামিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, আস্তে কথা বলুন, বাবা উঠে যাবেন। অতঃপর ওরা বাইরে এসে দাঁড়ায়। আমি হাসপাতালেই থাকবো বাবা মায়ের সঙ্গে। এটা কোনো পিকনিক স্পট নয় মেহের। হাসপাতালের বাতাস তোমার শরীরের জন্য আনহেলদি। জেদ করো না, যখন ইচ্ছে হবে দেখে যেও, ড্রাইভারকে বলে রাখবো। আরুষের কণ্ঠে একরাশ ধমক। মেহের ফাঁকা চোখে দূরে তাকিয়ে অন্যমনস্ক সুরে বলল, একা একা থাকলে আমি ডিপ্রেশনে ভুগি মিস্টার শেখ। সব খারাপ স্মৃতিগুলো চোখে ভাসে, আমার মরে যেতে ইচ্ছে করে। ফ্যানটা আমাকে ডাকে, বারবার মন চায় ঝুলে যেতে। আরুষ চুপ মেরে যায়, বুকটা মৃদু লয়ে কেঁপে উঠেছে। কি সাংঘাতিক কথা! এই মেয়েটার মাথা থেকে এখনও সুইসাইডের ইচ্ছে গেল না? এত ডিপ্রেশন তার? আরুষ কণ্ঠ ভারী করে বলল, আচ্ছা থাকো, কিন্তু কন্ডিশন আছে। একজন বডিগার্ড থাকবে, যেন তুমি কোনো তাফালিং করতে না পারো। আমার কাজ আছে, 3-4 দিন লাগবে ফিরতে। বাবার সাথে সাথে নিজের খেয়াল রেখো। বলে আরুষ মেহেরের কপালে চুমু খেল। ভেজা ঠোঁটের স্পর্শে কপালের মাঝখানটা ভিজে যায়। মেহের কেঁপে উঠল তাৎক্ষণিক, শরীর বয়ে বিদ্যুৎ খেলে গেছে যেন। আগে এমন হয়নি তার। অবশ্য আচমকা আরুষ তাকে চুমুও খায়নি। আরুষ চলে যাচ্ছিল, তাকে পেছন থেকে ডাক দেয় মেহের, মিস্টার শেখ থামুন। আরুষ দাঁড়িয়ে পড়ল। বলো। কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? মেয়ের কণ্ঠ ভার করে ধীরলয়ে বলল, মা কেন দ্বিতীয় বিয়ে করলেন? বাবাকে উনি ভালোবাসতেন তাহলে? আরুষ চোয়াল শক্ত করে ফেলে। চোখ বুজে লম্বা নিঃশ্বাস টানল সে। দরজার বাইরের বেঞ্চে গিয়ে বসে। দরজার বাইরে বেঞ্চটায় বসে, মাথা ছাপড়ে বসে থাকে। শরীরের রক্ত দ্বিগুণ বেগে প্রবাহিত হচ্ছে। ফ্ল্যাশব্যাক। ঘরটা বেশ অন্ধকার। হলুদ বাল্ব ঝুলে আছে সিলিংয়ের সাথে। আলোর প্রখরতা নেই বললেই চলে। এমন মরা আলো অন্ধকারকে ঠিক সরাতে পারছে না। দেয়ালের পলেস্তরা খুলে পড়ছে। নিচে কংক্রিটের মেঝে। ঘরের এক কোণে জীর্ণ কাপড়ে বসে আছে আয়েশা খন্দকার। আগে সে অহংকারী আত্মবিশ্বাসী চোখ জোড়া, এখন কেবল ক্লান্তি ও রুগ্নতা। রূপচর্চা করা চেহারাটা আর সুন্দর নেই। চোখে নিচে কালি, মুখে পচা খাবারের গন্ধ। গত 6 দিন ধরে তাকে দিনে 2 বার পচা ইঁদুর খাওয়ানো হয়, তাও জোর করে। প্রচণ্ড বমি করে, তবু শেষ পর্যন্ত এসে গিলতে বাধ্য করা হয়। আয়েশা খন্দকারের শাড়ি ছিঁড়ে গেছে। ঘামে ভেজা কাঁধের চুল জট পাকিয়ে লটকে আছে। এসি ছাড়া চলতে না পারা বিলাসবহুল জীবন ছেড়ে গুমোট ঘরে তার দম বন্ধ লাগে। রোজ বমি করায় এবং খাবার না খাওয়ার কারণে শরীরে আর এতটুকু শক্তি অবশিষ্ট নেই। আরুষ প্রবেশ করে ঘরে দরজা খুলে। ওর চোখে ধিক্কার, ঠোঁটে একটুখানি বাঁকা হাসি। কি ব্যাপার, তুমি মরার মতো পড়ে আছো কেন? তোমার জন্য এত বড় বড় নাদুস নুদুস ইঁদুর জোগাড় করে রোজ খাবারের যোগান দিচ্ছি, আর তুমি শুকিয়ে পড়ে আছো? এক খাবার রোজ রুচে না?
আচ্ছা, তোমার জন্য আমি আরও আইটেমের ব্যবস্থা করব, চিন্তা করো না। আয়েশা খন্দকার তাকালেন আরুষের দিকে, চোখে ক্ষোভ, তবে বাড়তি করে কথা বলতে ইচ্ছে করছে না। আরুষ আয়েশা খন্দকারের কাছে এসে বসে, গলার সুর গম্ভীর ও ভয়ঙ্কর করে জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের কথা অনুযায়ী গোটা গল্পের কালপ্রিট তুমি। তবুও আমি গল্পটা তোমার মুখে শুনতে চাই। কি করেছিলে আমার মাকে? বিয়ে করলো কেন তোমার লম্পট ভাইকে? কেন করেছিলে? শেষ কথাটা চিৎকার করে বলে আরুষ। আয়েশা খন্দকার মৃদু হাসল, চোখের পাপড়ি ধীরে ধীরে ফেলে ফিসফিস সুরে বলল, কারণ আমি চেয়েছিলাম, ব্ল্যাক ম্যাজিক করেছিলাম তোর মাকে। এরপর আমার কথা মতো চলতে ও বাধ্য। আমি আমার কাজ হাসিল করেছি, তোর মাকে শেষ করে দিয়েছি, আর এর জন্য আমার একটুও খারাপ লাগে না। বলতে বলতে হেসে ফেলে মহিলা। আরও সহ্য করতে পারে না তার এক কুৎসিত হাসি। কোমর থেকে বেল্ট খুলে নিয়ে বিষম ক্ষোভে দুটো বাড়ি মারে আয়েশার গায়ে। আশ্চর্য বিষয়, সে চিৎকার করে না, কাঁদেও না, পাথরের মতো শক্ত হয়ে বসে থাকে, যেন শরীরে ব্যথাই পাননি। আরুষ বেল্ট ফেলে ক্রোধে ফোঁসফোঁস করতে করতে চিৎকার করে, আফসোস, তুমি মেয়ের জাত, তোমার ইজ্জত নিয়ে আমি খেলবো না আয়েশা খন্দকার। আমি তোমার মতো এত নিকৃষ্ট নই, কিন্তু তুমি ছাড়াও পাবে না। মৃত্যু দিয়ে তোমায় আমি মুক্তি দেব না। আমার মায়ের চেয়েও খারাপ পরিণতি আছে তোমার ভাগ্যে, আর তোমার এই ভাগ্যটা আমি লিখব। পচে গলে মরবে, মাংস খসে খসে পড়বে, কিন্তু তুমি মরবে না। তোমাকে আমি বাঁচিয়ে রাখবো মরার মতো। সব শুনে মেয়ের স্তব্ধ হয়ে বসে আছে। কি বলা উচিত বা কি বলবে বুঝতে পারছে না, শুধু হতবিহ্বল দৃষ্টিতে আরুষকে দেখে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নিঃশব্দে কাটে, তারপর মেহের ধীরে প্রশ্ন ছড়ে, আয়েশা খন্দকার এখন কোথায় মিস্টার শেখ? আরও স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়, আমার হেফাজতে। আর রশিদ খন্দকার, তাকে কি করেছেন? বেঁচে আছে। মেহের থমকে যায়, চোখ শুরু করে জিজ্ঞেস করে, কতক্ষণ? আরুষ কোনো উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দেয়, তুমি খন্দকার মেনশনে কেন গিয়েছিলে? মেহের কণ্ঠে ক্লান্তি আর ধৈর্যের ক্ষীণরেখা। নওশাদ হুসাইনের চিঠি পড়ে খুঁজতে গিয়েছিলাম রহস্য, খুঁজে পেলাম রক্ত মাখা ইতিহাস। আচ্ছা, তাদের এত হিংসে কেন আপনাদের উপর? আমার বাবা না হয় অন্ধকারের মানুষ, তাকে খুন করার কারণ ছিল, কিন্তু আপনারা কি দোষ করেছেন? কেন খন্দকার পরিবার এতটা হিংস্রতা দেখায় আপনাদের সাথে? আমি ওদের চেয়ে দ্বিগুণ হিংস্র, প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব চাই আমার। মিস্টার শেখ, ওরা শুধু আপনার মায়ের অপরাধী নয়, আমার বাবার খুনিও। আপনি ওদের আইনের হাতে তুলে দিন। নওশাদ হোসেন যথেষ্ট এভিডেন্স রেখে গেছে, ওদের নিশ্চিত ফাঁসি হবে। আপনি আর পশু খুন করে হাত নোংরা করবেন না প্লিজ। আরুষ চোখ লাল করে তাকালো মেহেরের দিকে, গর্জে উঠল আচমকা, আমার ছোটবেলা যখন খুন করেছিল তখন কোথায় ছিলি তুই? তোর আইন, তোর ধর্মকর্ম? আইন ওদের বালও ছিড়বে না। টাকা সব ধামাচাপা দেওয়ার ক্ষমতা রাখে, ফাঁসি ওদের জন্য যথেষ্ট নয়, আরও কঠিন শাস্তি রিজার্ভ করে ওরা। আর এবার ওদের সবার ভাগ্য আমি আরুষ লিখব। আরুষ বড় বড় ধাপ ফেলে পা বাড়ায়। মেয়ের চোখে মুখে আতঙ্ক নিয়ে ডাকতে থাকে চেঁচিয়ে, মিস্টার শেখ, মিস্টার শেখ, থামুন। আপনি থেমে যান প্লিজ, আপনার এই প্রতিশোধ আমাদের জীবন ছাড়খাড় করে দেবে, দয়া করে থামুন মিস্টার শেখ। আরুষ থামে না, দানবের মতো বড় বড় ধাপ ফেলে হিংস্রতা নিয়ে বেরিয়ে যায় করিডোর পার হয়ে। মেহের বেঞ্চে বসে পড়ে, তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে কান্নায়। একদিকে অপরাধ, আরেকদিকে অপরাধী, দুই নিয়ে যুদ্ধ করতে গিয়ে আরুষ আরও বেশি করে ডুবে যাচ্ছে অন্ধকারে। মেহের তো এমনটা চায়নি। রুহুল শেখ, আরিশা চৌধুরী, তার মা, সে এবং সবশেষে আরুষ, প্রত্যেকটা জীবন আধভাঙ্গা, নরকসম। ঝড় সইতে সইতে জীবনগুলো শেষ সীমানায় পৌঁছেছে। আর কত ঝড় যাবে তাদের উপর দিয়ে? এক জীবনে আর কত সহ্য করা যায়? রাত 2:17। ঢাকার উপকণ্ঠে এক পুরনো গুদামঘর, চারপাশ জনমানবহীন। দূরে মাঝে মাঝে গাড়ির হেডলাইট ছুঁয়ে যায় অন্ধকার। গুদামঘরের চারপাশে ঘন অন্ধকার। টিনের ছাউনি থেকে মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা পড়ে গুদামের ছাদে। একটি কালো মার্সিডিজ ঢুকে পড়ে ভিতরে। গাড়ি থেমে দুজন কালো হুডি পরার লোক নেমে আসে, স্টিভ এবং রায়হান। একজনের হাতে ছোট হ্যান্ডগান, আরেকজনের কাঁধে ছোট ডুফেল ব্যাগ। কেউ কোনো কথা বলে না। গাড়ির পেছনের দরজা থেকে নেমে আসে আরুষ, পরনে সাদা শার্ট ও কালো কোট, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে জ্বলছে সিগার। আরুষ শকুন দৃষ্টিতে এক ঝলক চারপাশটা দেখে নেয়, তারপর মোবাইল থেকে মেসেজ পাঠায়, লোকেশন ক্লিয়ার, ব্রিং ইট ইন। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা সাদা গাড়ি ধীর গতিতে প্রবেশ করে গুদামের পেছনের গেট দিয়ে। গাড়ি থামার সাথে সাথে দুজন চাইনিজ এজেন্ট নামে, তাদের গায়ে দামি স্যুট, মাস্ক মুখে ঢাকা। একজন মূলত সাধারণ ডিলার, অন্যজন ল্যাবকোট পরা, চোখে সাদা ফ্রেমের চশমা, বায়োকেমিস্ট ডাক্তার ওয়াইটেন, যার হাতেই রয়েছে ব্রিফকেস, যা বায়োমেট্রিক লকড। আরুষ এগিয়ে আসে, চোখ সরাসরি ওই ব্রিফকেসের উপর, তার ঠোঁটের কোণ একটুখানি বাঁকা অন্ধকার হাসি। ডিলার সামনে এসে বলল, কোড ফার্স্ট।
আরুষ মুখ না খুলে পেছনে তাকালো। রায়হান ফোন খুলে বলল 3107 কিলো। ডিলার সেটা মিনি ট্যাবে ইনপুট করতেই বিপ শব্দে লক খুলে গেল। বায়োকেমিস্ট ওয়েটাং নিজে বিফকেস করলো। ভেতরে একটি রেফ্রিজারেটেড চেম্বার, তাপমাত্রা 40 ডিগ্রিতে রাখা, তার মধ্যে মিনি সাইজের একটি কাচের শিশি সবুজাব তরলে ভর্তি। আরুষ এগিয়ে এসে বলে হাউ মাচ আই উড পে। ডিলার বলল $2 মিলিয়ন। রায়হান ব্যাগটা খুলে দিল ডিলারের হাতে। ডলারের বান্ডিলগুলো গুনে নিয়ে তারা নিশ্চিত হলো। আরুষ ঠান্ডা গলা বলে দিস ইজ দ্য প্রাইস অফ সাইলেন্স। আরুষ ব্রিফকেসটা নিজের হাতে তুলে নেয়। তারপর চোখে চোখ রেখে বলে টেল মিস্টার পল, ইফ দিস ফেলস আই উইল সেন্ড হিম সামথিং ওর্স দ্যান এ ভাইরাস। ডিলার কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু আরও শীতের মধ্যে গাড়িতে উঠে পড়েছে। দরজা বন্ধ। দেখতে দেখতে গাড়িটা মিলিয়ে গেল অন্ধকারে। পেছনে দাঁড়িয়ে ওয়েংট্যাং বিড়বিড় করে বলল ইটস নট জাস্ট মেডনেস, আই ক্যান সি ডেথ ইন দিস ম্যানস আইস। আরুষ হাতে গ্লাভস পরে বসে আছে আয়েশা খন্দকারের সামনে। আরুষের কোলের উপর একটা ট্রে, তার উপর রাখা সেই কাচের শিশি ভাইরাস হয়। আরুষ ভারী কণ্ঠে প্রশ্ন ছুড়ে তুমি জানো এটা কি? আয়েশা খন্দকার নিশ্চুপ, চোখে ঝরে পড়ছে ক্রোধ ঘৃণা। আর শিশিটা তুলে ধরে এইটুকু জিনিস তোমার ভিতরের সমস্ত কিছু থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তোমাকে কুড়ে কুড়ে খাবে ধীরে ধীরে, প্রথমে চুল, তারপর দাঁত, তারপর চামড়া, তারপর তোমার রূপের অহংকার। কিন্তু তুমি মরবে না। তোমার শরীরের সেলগুলো অস্বাভাবিক বৃদ্ধি পাবে। দেখতে দেখতে তোমার গা ফুলে বের হবে দেবীর মতো ফোড়া। বড় হতে হতে কুঁজো হয়ে যাবে, গোটা শরীর থাকবে ফোড়ার কবলে। সবচেয়ে ইন্টারেস্টেড পার্ট হলো পৃথিবীতে এর কোনো চিকিৎসা নেই। ইউ উইল ফিনিশড ডে বাই ডে। সে নিচু হয়ে আয়েশার মুখের কাছে মুখ আনল। ঠান্ডা গলায় ফিসফিস করে বলল তুমি ভাবতে আমি কখনোই কিছুই পারবো না। আমি কি পারি কি না পারি দেখতে পাচ্ছ। হাউ ইউ ফিল নাও। একটা সিরিঞ্জে তরলটা ভরে নেয় সে। তারপর বলে এবার দেখো কেমন করে আমি তোমাকে নিঃশেষ করি, একেবারে ভিতর থেকে। সুইটা ধীরে ধীরে আয়েশার বাহুতে ঠেলে দেয় আরুষ। আয়েশা ছটফট করে না, চোখ শক্ত করে তাকিয়ে থাকে আরুষের চোখে, যেন ভাঙবে তবু মচকাবে না। আমি মরে গেলেও কিচ্ছু যায় আসে না, কারণ তোকে আমি গোটাটাই গুড়িয়ে দিয়েছি। না বাঁচবে তোর মা, না রুহুল, আর না তোকে গ্রহণ করবে নওশাদের মেয়ে। তোর কিচ্ছু নেই, আমার কিচ্ছু করতে পারো নি তুমি। আমার বউ বাচ্চা আমারই আছে, মা বাবাও চোখের সামনে আছে। বিয়ে দিয়েছি আমি ওদের, যে বিয়ে তুমি ভেঙেছিলে ব্ল্যাক ম্যাজিক দিয়ে, সে মনিও। লাশের আবার বিয়ে। হাহা করে হাসলো। তারপরে বলল তুই আসলেই পাগল। আমি শয়তান যাকে তুমি তৈরি করেছিলে। আরুষ উঠে চলে আসে। পেছন ফিরে কুৎসিত কদাকার মানসিকতার মহিলার দিকে ধিক্কার দিয়ে তাকিয়ে বলে মার্ক মাই ওয়ার্ডস, ডেথ ওন্ট কাম টু ইউ ইজিলি, ইউ উইল লাইক ক্রোলিং লাইক এ ডগ। মাটির নিচের ঘরটা মৃত্যুর মতে গা শুয়ে ওঠা ভয়ঙ্কর। সিলিং থেকে ঝুলে থাকা একটাই হলুদ বাতি, তাও জ্বলছে টিমটিম করে, যেন নিজেই সহ্য করতে পারছে না এই ঘরের পাপময় ইতিহাস। ঘরের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধানো, কিন্তু দেওয়ালে গায়ে লেগে আছে কালো দাগ, শুকনো রক্তের চিহ্ন, কোথাও বা নখ দিয়ে আশ্রে যাওয়া দাগ। ইতিহাস সাক্ষী এই ঘরের দেয়াল বহু নরপিশাচের রক্তে কলঙ্ক ছুঁয়েছে। ঘরের মাঝখানে টানা দেয়া চেয়ারে বাঁধা 13টা বিকৃত মানসিকতার পুরুষ, এক একজন দেশের দানব, সমাজের নোংরা শকুন। আলুষ প্রবেশ করতেই পাপী আত্মাগুলো প্রাণ ভয়ে কেঁপে ওঠে। আগের যন্ত্রণার রেশ এখনও তাদের শরীরে বাজে। 3 দিন আগে সে ভয়াল নির্যাতনের দগদগে ক্ষত এখনও সয়ে ওঠেনি। ব্যথা শরীর থেকে এখনও যায়নি। এখন যদি আরও শুরু করে, প্রত্যেকের মনে বাসা বাঁধে ভীষণ ভয়। মনে মনে দুরুদ পড়ছে, তবে পড়েই বা লাভ, মুক্তি যে নেই। সময়টা মধ্য দুপুর। জানালা দিয়ে রোদ এসে পড়েছে মেঝেতে। তাপটা এতটাই নরম যে চোখ বুজে বসে থাকলে ঘুম চলে আসে। ড্রয়িং রুমের সোফায় আদর্শা হয়ে অলস সময় কাটাচ্ছে মেহের। বাসায় 2টো নতুন মেড রেখেছে আরুষ, তার জন্য একটা নার্সও। এত কাজে লোক রাখায় মেহেরের করার মতো কিছুই নেই। হাত গুটিয়ে প্রায়শই বসে থাকে সে, বই পত্রিকা পড়ে সময় কাটায়। মেন দরজা খুলে আরুষ প্রবেশ করে। এদিক ওদিক চোখ বোলায় যদি বা এখানেই মেহেরের দেখা মেলে। সত্যি সত্যি দেখা মিলল। সোফায় মেহেরকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে দেখা গেল। চোখ চকচক করে উঠল আরুষে। সোজা মেহেরের কাছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের পাতার পেছনে দাঁড়ায়। মেহের পাতা থেকে চোখ সরাতে ভূত দেখার মতো করে চমকে ওঠে। আপনি কখন আসলেন? মাত্র আসলাম বউ, তোমাকে খুব মনে পড়ছিল। দেখো না, দীর্ঘদিন আদরের অভাবে কেমন শুকিয়ে গেছি। এভাবে শুকাতে থাকলে বডি শেপ 34, 36-এ নেমে আসবে। মেয়ে মেয়ে লুক হলে তোমার আমায় দেখি আর ফিল আসবে জিন্দেগিতে? না। চলো না বউ, রুম থেকে ঘুরে আসি। আগে টপটপ কয়েকটা গভীর চুমু খাবো, তাহলে শুকনো মন ভিজবে, ভাল লাগবে। মেয়ের আশ্চর্য বনে যে আরুষের আচরণে।
কেমন আছো, কি সমাচার কিচ্ছু না শুনে ভর দুপুরে আদর আদর করে খাবি খায় শালা খচ্চর। সে দাঁত কিরমির করে বলে, আপনাকে শালার বেটা বলে গালি দিলে কি আমার পাপ হবে? আরুষ নাটকে আশ্চর্য ভাব করে বলে, ভাইকে চিনলি, বোনকে চিনলি, বরকে চিনলি না? বাপ ভাই চিনে শ্বশুরকে মেয়ে ইজ্জত দিলি না। শালা ঠিক ছিল, শালার বেটা ডাকলে হয় বেশি, শালার বেটা বরকে বললে বর হয় নাকো খুশি। বউ ছি 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 রে ছি, ছি 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 রে বউ, ছি 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 রে ছি। মেহের তেতে উঠে রাগে দাঁত কটমট করে বলে, আপনি ছিলেন না, এই কটা দিনই আমি ভালো ছিলাম, এসেছেন ইরিটেট করতে। অসহ্য হট হয়ে আছো খুব, আসো কুল করে দিই। মিস্টার শেখ চোখ পাকিয়ে বলল, এভাবে তাকালে আমি নিজেকে ঠিক রাখতে পারি না বউ, যেখানে সেখানে আমার প্রেম পেয়ে যায়। চলো না রুম থেকে ঘুরে আসি। আমি যাব না, অসভ্য লোক, আপনার সাথে ঘেঁষাঘেঁষি করতে আমার ভালো লাগে না। ভালো লাগে না বলেই এক বাচ্চার মা হয়ে বসে আছো। জাস্ট ইমাজিন, যদি ভালো লাগতো এতদিনে নির্ঘাত পোলট্রি মুরগির ফার্ম হয়ে যেত। এতগুলো মুরগির ছানাকে ফেলে ছানার মাকে সময় দিতাম কখন। ভাগ্যিস আমার সাথে ঘেঁষাঘেঁষি করতে তোমার ভালো লাগে না। চোখ মিলে বলে, আপনি বাড়িতে কি ইন্টেনশনে এসেছেন খোলসা করে বলুন। বাড়িতে বউ ছাড়া আর কে থাকে? বউ ছাড়া আরুষের দম বন্ধ লাগে, রাত্রি আসে ঘুম আসে না, বিছানার এক পাশ ফাঁকা দেখে কষ্টে বুক চেপে ধরে। ও বউরে একবার কাছে আয় না, তোর বরটা শুকিয়েছে, মায়া লাগে না? ইস, আই কান্ট কন্ট্রোল। ছি, অশ্লীল লোক, চুপ করুন নয়তো ঘুষি মারব। তুমি রুমে যাবে নাকি এখানেই খুলে ফেলবো? কি? চোখ বড় বড় করে বলে, আমার কন্ট্রোলেস ক্যারেক্টার। দাঁত কেলিয়ে বলে, দেখুন মিস্টার শেখ। কথা শেষ হওয়ার আগে আরুষ বাঁকা হেসে বলে, কি করে দেখব যখন তুমি কিছু দেখাচ্ছই না? মেহের আর নিতে পারে না অসভ্য লোকের কথার ছুরি, এর সাথে সে কথায় পেরে উঠবে না। সুতরাং মুখে মুখে তর্ক না করে সুর করে মেয়ের সিঁড়ির দিকে পা বাড়ায়। আপাতত অন্য ঘরে গিয়ে বসে থাকবে। এই লোকটা ছুঁচো মতলব সে খুব ভালো বোঝে। আরও সেই ফাঁকে টুস করে মেহেরকে কোলে তুলে সিঁড়ি ভেঙে উপরে ওঠে। ক্লোজ আপ হাসি দিয়ে বলে, কথা শুনলে চুমু খেয়ে ছেড়ে দিতাম। তুমি মেয়ে খুব ঘাটতারা, এর একটা কঠিন শাস্তি হবে। খবরদার কাছে আসলে খুন করে ফেলবো। আরুষ ফিসফিসিয়ে বলে, আমি তো সেটাই চাইব, একটু একটু করে আমাকে মেরে ফেলো, চুমু দিয়ে ভালোবেসে কষ্ট দিয়ে, জাস্ট কিল মি। আই এম গোয়িং ম্যাড জাস্ট টু ডাই ইন ইউর আর্মস। নিশাতুর কণ্ঠে বলল আরুষ। ঘরে নামিয়ে দিয়ে আরুষ জুতো জোড়া খুলল, পরনের আয়রন করা শার্ট খুলে দু হাতে গুটিয়ে দূরে ফেলে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরের ঠোঁটের পানে। অতঃপর দেরি না করে সত্যি সত্যি বাহুতে ঝাঁপড়ে ধরে ঠোঁটে গভীর চুমু খেল। এই প্রথম মেহের বিরোধ করে না, শান্ত থেকে ভেজা স্পর্শ অনুভব করে সে। শরীরে খেলে যায় শিহরণ, ধীপ ধীপ করে বুকের ভিতরে। আশ্চর্যের বিষয়, এককালে ঘৃণা করা পোড়া ঠোঁটের ছোঁয়া আজ অন্যরকম ঠেকছে, ভালো লাগছে। আবেশে অবসান্ন শরীর ভালো লাগা প্রকাশে ব্যস্ত। তবে কি মেহের স্বামী নামের পুরুষে আসক্ত হয়ে গেল? প্রায় 3 মিনিট পর আরুষ ঠোঁট ছেড়ে হাসি মুখে দাঁড়ায়। ক্লান্তি মাখা ভারী শরীরটা ঝরঝরে লাগছে। এত শান্তি শান্তি অনুভূতি বহুদিন বাদে আবিষ্কার করছে নিজের মধ্যে। আচ্ছা, এটা কি ম্যাজিক, নাকি সব বউদের ছুঁয়েই স্বামীদের বুক শান্ত হয়ে যায়? এক বুক তৃপ্তি নিয়ে আরুষ মেহেরের কপালে চুমু খায়, কপালে কপাল ঠেকিয়ে বলে, কি আশ্চর্য ব্যাপার, যৌনতা ছাড়াও প্রশান্তি মেলে। এত শান্তি আমি কখনো পাইনি বউ। মেহের জবাব দেয় না, চোখ বুজে চুপটি করে দাঁড়িয়ে থাকে। ঘোর থেকে এখনও বেরোতে পারেনি। বুকের সাথে মিশিয়ে নিয়ে আরুষ মেহেরের কানে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি জান। শরীরে মৃদু কম্পন বয়ে গেল মেহেরের। শব্দটা খুব পরিচিত, আগে কেন তবে শরীর কাঁপল না? আরুষ মৃদু হেসে জিজ্ঞেস করলো, তোমার ভালো লেগেছে? আরেকটা দেব? মেহের চমকে উঠে ঘোর কাটায়, গাল গরম হয়ে উঠেছে তার। স্বভাবজাত ভঙ্গিতে নিজেকে সামলে নিতে চেষ্টা করে, কিছু বলতে গিয়েও থেমে যায়। মান সম্মান বাঁচাতে, মুখ লুকাতে ঘর থেকে বেরিয়ে যেতে চায়। আরুষ ওর হাতটা টেনে ধরে কোমর চেপে ধরে, আদরে সুরে বলে, লজ্জা কিসের? বর চুমু খেয়েছে। মেয়ের কথা বলতে পারে না, মৃদু মন্দ লজ্জা ঘায়েল করে ফেলেছে তাকে। আজ সারা দিন তোমার নামে। এতটুকু বলে আরুষ মেহেরকে আবার কোলে নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। বাথটাবে বসিয়ে দিয়ে হ্যান্ড শাওয়ার অন করে। মেয়ের চমকে উঠে চোখ বড় বড় করে আতঙ্কিত হয়ে প্রশ্ন ছুড়ে, আপনি আমায় ভেজাচ্ছেন কেন? গোসল করবে তাই? তো বের হন। এখনও এখানে কি? ইত্রামি আমার সাথে চলবে না। ইত্রামি ফাত্রামি ঘেঁষাঘেঁষি চুমাচুমি চুলাচুলি ডলাডলি সব করব, পারলে আটকাও। বের হন বলছি। আরুষ দাঁত বের করে হেসে ফেলে, চোখে শয়তানি ছিলিক। ওই অবস্থায় নিজেও ঝপ করে নেমে পড়ে বাথটাবে। আমি গেলে হবে? বললাম না সারাদিন তোমার নামে। আমি আপনার সাথে গোসল করব না, এক্ষুনি সরুন নয়তো লাথি মারব। মেহেরের কথার মাঝে আরুষ গায়ে বডি ওয়াশ মেখে বসে আছে। সে হাতের ফেনা মেহেরের গালে লেপটে দিয়ে বলল, সুন্দর লাগছে। লাক্সের কারিনার চেয়েও আমার বউ বেশি হট। মাঝে মাঝে মনে হয় আমি তোমার
ইউজড সাবান হয়ে যাই। ছুঁয়ে থাকতাম সর্বাঙ্গে, প্রতি ইঞ্চিতে ধুয়ে ফেলতাম সাথে সাথে। দাঁত কিরমির করে বলল, আমি কেন তোমার পরনে জামা হলাম না? খুলে ফেলতা বলতে গিয়ে মেহের থেমে যায়। নিজের কথা নিজেই লজ্জা পায়। না, এই কথা বলা তার শোভা পায় না। আরুষ এক চিলতে ড্যাম কেয়ার হাসি দিয়ে চোখ মারে। থামলে যে, বলো। খুলে ফেলতাম সঙ্গে সঙ্গে। বাই চান্স আপনি কি নেশা করে এসেছেন? আবুল তাবুল ব্যাঙের ছাতা শুরু করেছেন কেন? শয়তানে লারে। নেশা করিনি মেয়ে, নেশা করার লোভে তুমি আমার নেশা হয়ে গেছো। মাঝে মাঝে ভুলে যেতে ইচ্ছে করে আমার বউ 4.5 মাসে প্রেগনেন্ট। উফ, এখানেই আমি মার খেয়ে যাই, আফসোস করে বলে আরুষ। হ্যান্ড শাওয়ারের পানি সে মেহেরের মুখে মারে। এক দৃষ্টিতে তাকিয়ে দেখে ভিজতে থাকা মেহেরকে। এদিকে মেহেরের নাকে চোখে পানি যাওয়ায় মুখ বিকৃত করছে সে। তাকাতে পারছে না। এই দৃশ্যটা চোখে লাগার মতোই সুন্দর। চুল বেয়ে চোখের পাতা ছুঁয়ে ঠোঁট বেয়ে ঝরে পড়ে ঠান্ডা পানির ধারা। ঠোঁট দুটো যেন জীবন্ত হয়ে আরুষকে ডাকছে। এই ডাক কি প্রত্যাখ্যান করা সম্ভব? ফর দ্য লাস্ট টাইম, আই এম গন কিস ইউ ম্যাডলি। ইটস মাই হার্ট, প্লিজ কোঅপারেট। মেহেরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গভীর চুমু খায় সে। মেয়ের শ্বাস নিতে ভুলে যায়। এক পর্যায়ে কামড় দেওয়া শুরু করে। ঠোঁট কেটে রক্ত ঝরে। নোনতা স্বাদে ভরে ওঠে মুখ। মেয়ের অতিষ্ঠ হয়ে আরুষকে চিমটি কাটে। প্রথমে আস্তে, তারপর নখ বসিয়ে দেয় ওর বাহুতে। কিল ঘুষি মারে বুকের ওপর, কিন্তু আরুষ থামার নামই নিচ্ছে না। উপায় না পেয়ে হ্যান্ড শাওয়ার দিয়ে আরুষের ঘাড়ে বাড়ি মারে মেহের। এবারে কাজ হয়। আরুষ ঘাড় টলতে টলতে দুষ্টু হাসি। বেশি ব্যথা লাগলো? না, মজা লেগেছে, রাগী সুরে বলল। আরেকটা দেই? মেয়ের হ্যান্ড শাওয়ার উঁচিয়ে ধরে কড়া চোখে তাকায়, হুমকি সুরে বলে, আর একবার কাছে এলে মাথা ফাটিয়ে দিব বেয়াদব লোক। আরুষ হঠাৎ করে গম্ভীর হয়ে যায়। দুষ্টুমি ভরা হাসিটা মিলিয়ে গিয়ে মুখে নামে অদ্ভুত প্রশান্ত বিষণ্ণতা। মেয়েরকে এক দৃষ্টিতে দেখে যায়, যেন শেষবারের মতো মনে গেঁথে রাখতে চাইছে মুখমণ্ডলের প্রতিটি রেখা। গলার স্বরটা নরম, কিন্তু তাতে চিরন্তন ব্যথা মিশে আছে। অনেকখানি চাওয়া, আবার খানিকটা হারানোর আশঙ্কাও। দূরে যাওয়ার আগে কাছে আসতে চাই, মন ভরে শ্বেতপদ্মকে ভালোবাসতে চাই। পরকালে আবার তার দেখা পাই বা না পাই, এই দুনিয়া প্রাণ ভরে তোরেই দেখে যেতে চাই। মেয়ের থমকে গেল। এই কথার অর্থ কি? দূরে যাওয়া মানে? কি হয়েছে আপনার? আমার কিছু ঠিক লাগছে না। বুক ব্যথা ছিল, এখন সেরে গেছে। অদ্ভুত চাহনিতে চেয়ে বলল আরুষ। মেহের এমন রহস্য করে বলা কথা বুঝতে পারে না। আরুষ এই বিষয়ে আর কোনো কথা বলে না। দুজনে খুনসুটি করতে করতে গোসল সেরে ফেলে। একজোড়া দম্পতির আদর আদর ঝগড়া যেন ভালোবাসারই আরেক রূপ। আয়নার সামনে বসে মেহের চুলের পানি ঝরাচ্ছে। আরুষকে একটু আগে বাথরুম থেকে তাড়িয়ে দিয়েছে। সব অবাধ্য আবদার কি এই দস্যি মেয়ে রাখে? শার্টের বোতাম লাগিয়ে আরুষ তোয়ালে এনে তার চুল মুছিয়ে দেয়। একটুও তাড়াহুড়ো করে না। হয়েছে থাক, আমি নিজেই করতে পারি, আপনি সেবা না নিলেও চলবে, কিন্তু সেবা করার অধিকারটুকু যে আমারই। বউ, রেডি হয়ে নাও, আমরা বাইরে লাঞ্চ করব। বিরক্তির সুরে মেহের বলল, ইচ্ছে করছে না। আজ আমার ইচ্ছেতে সব চলবে। শাড়ি পরবে তুমি। আমি শাড়িতে কমফোর্টেবল নই। আজ তুমি শাড়িই পরবে, লাল পাড়ে সাদা শাড়ি। আমি পছন্দ করে এনেছি। শ্বেতপদ্মকে সাদা শাড়িতে সাজিয়ে চোখ জোড়াবো। মেয়ের চোখ ঘুরিয়ে নেয়, কিছু বলে না, নিঃশব্দে বসে থাকে। জানে আরুষ তাকে এমনিই ছাড়বে না। আরুষ ওয়ার্ড্রপ খুলে একখানা সাদা জামদানি শাড়ি বের করে। কাপড় যে বেশ দামি, তার সাথে ম্যাচিং করা লাল ব্লাউজ। আজকে আমি তোমায় সাজাবো গোটাটাই। অসম্ভব? আমার কাছে সব সম্ভব। মেয়ের আতঙ্ক নিয়ে ব্লাউজ হাতে বাথরুমে ঢোকে। শাড়িটা আরুষের হাতেই ধরা। এই মুহূর্তে কারাকারি করে লাভ নেই, কারণ বলেই দিয়েছে আজ শাড়ি সেই পরাবে। মেয়েরকে শাড়ি পরাতে শুরু করে আরুষ। মোবাইলে ভিডিও চলছে, কিভাবে ছুরি চালাতে হয় শিখেছে অনেক আগে, তবে নারীর যত্ন করা আগে শিখেনি, নতুন করে শিখতে হচ্ছে। কেননা এই যত্নের মুহূর্তগুলোই জীবনের শ্রেষ্ঠ সম্বল। কাপড়ে কুচি করতে করতে আরুষ মেয়ের ধবধবে ফর্সা ফোলা পেটের দিকে চেয়ে দুষ্টু কণ্ঠে বলল, তোমার পেটের এই তিলটা একবার দেখলেই চোখ আটকে যায়। মেয়ের ধমকে ওঠে, আল্লাহ আপনার চোখে ঠাডা ফেলে না কেন? কম কথা বলুন। আরও শেষে ওঠে। শাড়ির আঁচলটা ঘাড়ে তুলে দিয়ে কোমরে পেঁচিয়ে নাভির কাছে হাত থামিয়ে ফেলে। ইচ্ছে করে কাতুকুতু দেয়। মেহের শিউরে উঠে বলে, আচ্ছা, আপনি কি রীতিমতো তালিম নিয়েছেন উত্ত্যক্ত করার কোর্সে? এত পারদর্শিতা আমার অস্বাভাবিক লাগে। রোমান্সের উপর ডিগ্রি আছে, টাইটেল ছিল হাউ টু মেক ইউর প্রেগনেন্ট ওয়াইফ ব্লাশ। মেয়ের লজ্জা পেলেও প্রকাশ করে না, মুখ শক্ত করে রাখে। আরুষ কুচি গুজে শাড়ির ভাঁজগুলো ঠিক করে কাঁধে তুলে দিয়ে মেয়েটাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, দেখো তো ঠিকঠাক পেরেছি কিনা। মেহের তাকায়। আয়নাতে প্রতিচ্ছবি পড়ে একটা ঝগড়াটের রাগী সাদামাটা নারী। শাড়িতে খুব মানিয়েছে তাকে। সদ্য গোসল করে ওঠা ভেজা চুলের স্নিগ্ধ প্রেয়সী, পদ্ম ফুলের ন্যায় সতেজ। এক মুহূর্ত ঘোর লেগে গেলেও নিজেকে স্বাভাবিক করে রাখে মেহের। অন্য নারীদের শখের পুরুষ হয়তো প্রায়শই এমন পাগলামি করে, কিন্তু আরুষ
সে তার শখের পুরুষ নয়, তার থেকে মেহের বাড়তি করে কিছুই প্রত্যাশা করে না। অথচ অপ্রত্যাশিত ইচ্ছেগুলো কেন জানি আরুষ জোর করে পূর্ণ করতে চাইছে। এই ছেলেটা তো এমন ছিল না। আরুষ মেয়ের মাথার ঠোঁট ছুঁয়ে আয়নায় স্থির দৃষ্টি ফেলে বলে, শাড়িতে তুমি প্রলয়িং করে জানো? মেয়ের ঠোঁট ফোলায়। চালাকিপনা বন্ধ করুন, এখন আর আপনি কিছু বলবেন না। আমি চাই না এই মুহূর্তে আপনি নতুন করে কোনো অসভ্যতা করুন। আরুষ দাঁত বের করে হাসে। আচ্ছা, মেনে নিলাম। সন্ধ্যা অবধি আজ আমি সন্ন্যাসী, মনে মনে রোজা। হ্যাঁ। মুখের কাঠিন্য ভাবটা আর টিকল না মেয়েটার, ফিক করে হেসে ফেলল। ভণ্ড সন্ন্যাসী, আর তুমি এই ভণ্ডের স্নিগ্ধ প্রেয়সী। শান্ত নগরীকে পেছনে ফেলে গাড়ি ধীরে থামে একটা অভিজাত রেস্তোরাঁর সামনে। মোড়ের ধারে জমে থাকা কাঁচা বাজারের কোলাহল, ট্রাফিক সিগন্যালের হর্ন পেরিয়ে এই জায়গাটা একদম অন্যরকম শান্ত। রেস্টুরেন্টের সামনে নামতেই মেয়ের চোখ কুঁচকে তাকায়। চারপাশ নিস্তব্ধ। গেটের দুপাশে রঙিন ফেয়ারি লাইটের লাইন। ফেয়ারার ধারে গুল্ম গাছগুলো যত্নে সাজানো। বাতাসে হালকা কাঠগোলাপের সুবাস। আরুষ গাড়ির দরজা খুলে দাঁড়ায়, হাত বাড়িয়ে বলে, ম্যাডাম, আপনি নামবেন? মেয়ের চোখ শুরু করে তাকায়। ভ্রু কুঁচকে প্রশ্ন করে, এত বড় রেস্টুরেন্টে অথচ একটাও গাড়ি নেই, সব এত চুপচাপ কেন? আরুষ চোখে অদ্ভুত এক হাসি ফুটিয়ে বলে, বলছি, আগে চলো। ভেতরে ঢুকতেই প্রথম ধাক্কাটা দেয় আলো। কোনো গাঢ় ঝলকানি নেই, বরং হালকা সোনালি আলোয় ভেসে যাচ্ছে পুরো ঘর। টেবিলগুলো পরিপাটি করে সাজানো, তবে সবগুলোই খালি। কেবল দুটো টেবিলে রাখা দুটো প্লেট, মাঝখানে মোমবাতি আর এক ফুলদানিতে সাদা গোলাপ। মেয়ের স্তব্ধ হয়ে চারপাশে তাকায়। একটাও মানুষ আসেনি আজ। কেন? আরুষ ঠান্ডা গলায় হেসে বলে, আজ কারো আসারই কথা নয়। আমি পুরো রেস্টুরেন্টই বুক করে রেখেছি। মেয়ের চমকে ওঠে, কপাল কুঁচকে যায়। এতটা বাড়াবাড়ি কেন? আপনি জানেন আমি এসব পছন্দ করি না। সাধারণভাবে থাকলেই তো চলতো। আরুষ টেবিলের পাশে দাঁড়িয়ে চেয়ার টেনে দেয়। মেহেরকে বসতে ইশারা করে। তোমার অপছন্দ আর আমার ইচ্ছে একসাথে মেলে না মেহেরজান। আমি চেয়েছিলাম গোটা দুনিয়াটা তোমার জন্য কিনে নিতে। দুনিয়া কেনা সম্ভব নয়। যা সম্ভব তা কেন কিনবো না? এখানে শুধু তুমি, আমি, আর কেউ না। মেহের বসে ধীরে ধীরে চারদিকে চোখ ঘুরায়। পুরো রেস্তোরাঁ ঝকঝকে। টেবিলে লাল গোলাপ, স্নিগ্ধ আলো, সঙ্গে সফট মিউজিক। তোমার পছন্দ হয়েছে? মেহের ধীর কণ্ঠে বলে, আপনি আগে তো এমন ছিলেন না মিস্টার শেখ, এখন কেন এত? আরুষ মৃদু হেসে বলে, আগে তুমি আমার রাগ ছিলে, এখন রোগ। আমার আধার জীবনের একটাই আলো, একটাই মানুষ যে আমার সমস্ত পাগলামি সহ্য করার ক্ষমতা রাখে। মেহের কিছু বলে না, চুপচাপ আরুষকে পর্যবেক্ষণ করে। দু চোখে একরাশ অস্থিরতা, যেমন করে বর্ষার আকাশে হঠাৎ রোদ ঝিলমিল খেলে যায়। আরুষ ওয়েটারকে ইশারা করে। রাজের ঐতিহ্যবাহী খাবারগুলোর সঙ্গে মেহেরের পছন্দের কিছু আইটেম টেবিলে সাজিয়ে দেওয়া হয়। আপনি আমার পছন্দ জানেন? জেনে নিয়েছি। এখন খাও, 3টা বাজে। দুপুরের লাঞ্চ কখন করে মানুষ? হালকা ধমকে বলে। চোখ নামিয়ে খাবারের দিকে তাকায় মেহের। কাবাবের সুঘ্রাণে মন জুড়িয়ে যাচ্ছে। দেশি বিদেশি সব রকম আইটেম গাদা গাদা করে সাজানো, যা দেখে মেহেরের বমি বমি পায়। এক পশলা রাগ নিয়ে বলে, আমরা নিশ্চয়ই দানব নই, এতগুলো খাবার নষ্ট হবে না। ওদিকে মানুষ খেতে পায় না, টাকা থাকলে অপচয় করতে নেই। এইসব বড়লোকের চাল আমার অসহ্য লাগে। মেয়ে, তুমি বড্ড অধৈর্য। কিচ্ছু নষ্ট হবে না, আমি ব্যবস্থা করে রেখেছি। হালকা কিছু মুখে দিতেই মেহেরের বমি উঠে আসে। বহুপদী রান্নার ঘ্রাণ মিশিয়ে যাচ্ছে, তাই অবস্থা। প্লিজ বমি করো না, আমি সরাচ্ছি। 3জন ওয়েটার এসে জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেল। রেখে গেল শুধু আইসক্রিম। আরুষ হঠাৎ মেহেরের দিকে চোখে ফিসফিস করে বলে, খাবার শেষে একটা চমক রেখেছি তোমার জন্য, আর সেটার পর হয়তো তুমি আমাকে আবার কষে একটা চড় মারবে। আরুষ কথাটা বলে এমনভাবে তাকায় যেন মুখের হাসিটুকু চেপে রাখতে চাচ্ছে, কিন্তু পারছে না। মেয়ের থামিয়ে দেয় খাওয়া, কাঁটা চামচ নামিয়ে রেখে বলে, আরও পাগলামি করলে এবার রেস্তোরাঁর মধ্যেই না থাক, পরে দেখছি। আরুষ উঠে দাঁড়ায়, তারপর বলে, এবার চলো ডেজার্ট টেবিলের দিকে যাই। দুজন একসাথে উঠে যায় পাশের এক টেবিলের দিকে। মোমবাতির আলোয় চকচক করছে একখানা গোলাপি কেক, তার উপর লেখা, টু দ্য ওম্যান হু চেঞ্জড মাই চোজ ইন্টু কেলম। আর পাশে রাখা ছোট্ট একটি নীল বক্স। মেয়ের ধীরে ধীরে বাক্সটা তোলে। খুলতেই তার চোখ বড় হয়ে যায়। ভেতরে একটা ছোট্ট সোনালি পেন্ডেন্ট, যার ভেতর দুটো ছবি, একটা ছোটবেলার মেয়ের, অন্যটা আরুষের কিশোর বয়সের ছবি। মেহের অবাক হয়, আপনি আমার এই ছবি কোথায় পেলেন? মাই সেদিন তোমাদের ফ্যামিলি অ্যালবাম দেখিয়েছিল, পিচ্চি বউকে ভালো লাগছিল তাই তুলে নিয়ে এসেছি। আপনি আমার ছবি চুরি করে এনেছেন? ভ্রু বাঁকিয়ে বলে মেহের। গোটা তুমিটাই আমার দখলে। কিসের চুরি? আমি তোমাকে ডাকাতি করে এনেছি। সাথে আপনার ছোটবেলার ছবি কেন? কেক কাটতে থাকো বলছি।
আরুষ মেয়ের হাত ধরে কেক কাটে, সামান্য একটুখানি খাইয়ে দিয়ে বলে, ছোটবেলার আরুষ শুদ্ধ ছিল, তোমারই মতো। নিষ্পাপ মেয়েটার পাশে পাপি আরুষের ছবি ঠিক মানায় না। ছোট আরুষই পারফেক্ট। সবসময় এইভাবে বলবেন না, শুনতে খারাপ লাগে। কেন খারাপ লাগে? অপছন্দের পুরুষের খারাপ শুনে খারাপ লাগা আসবে কেন? নাকি তুমি আমায় ভালোবাসো? মেহের খুব সহজ করে বলল, ভালোবাসা আসার আগেই আপনি আমার জীবনে ঢুকে পড়েছেন। ভালোবাসলে কেমন লাগে আমি জানি না, তাই বলতে পারলাম না। আরুষ কথার উত্তরে বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। মেহেরের হাত ধরে টেনে নিয়ে বলল, এসো আর একটু চমকে দেই। রেস্তোরাঁর ভেতরের একটা কাচের দরজা খুলে দেওয়া হয়। বাইরে তখন রোদের ছায়া মিলে এক অনন্য আলো। মেয়ের কিছু না বুঝে পা বাড়ায়। আর ঠিক সামনে এক বিশাল প্লাস্টিক গম্বুজের ভেতর দাঁড়িয়ে আছে ফুলের পাহাড়। অসংখ্য ফুলের তোড়া পাহাড়ের মতো করে সাজানো। এক একটা গোলাপের তোড়া মানুষ সমান উঁচু। শত শত নয়, হাজারো গোলাপ, সাদা, লাল, হলুদ, হালকা গোলাপি, আস্ত একটা রঙিন সমুদ্র যেন চোখের সামনে স্থির হয়ে আছে। আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে আরুষ। তার দু হাতে ধরা বিশাল এক তোড়া, যেটা ধরতেই প্রায় পুরো শরীর ঢেকে গেছে। পাশে রাখা এক ঝুড়ি, না না, কোনো সাধারণ ঝুড়ি না, চকলেট ভর্তি ঝুড়ি। মেয়ের হা করে তাকিয়ে থাকে। আপনি কি পাগল? শুনেছি প্রেমিকরা প্রতিদিন একটা করে গোলাপ দেয় প্রেমিকাকে। তুমি আমার প্রেমিকা নও। নই আমি প্রেমিক। প্রতিদিন একটা করে তোমায় দিতাম বলে ভেবেছিলাম, কিন্তু তারপর বুঝলাম তুমি প্রতিদিনের জন্য নও। তুমি আমার কাছে প্রতি মুহূর্তের জন্য স্পেশাল। তাই তোমার জন্য একসাথে 365 দিনের ভালোবাসা হাজির করলাম। মেয়ের থ বনে দাঁড়িয়ে রয়। এত অবাক হয়েছে যে কথা বেরোয় না, কেবল হা হয়ে থাকতে হয়। আরুষ চকলেটের ঝুড়ি মেহেরের হাতে দিয়ে বলল, প্রতিদিন একটা করে খাবে, প্রতিটাতে একটা করে চিরকুট থাকবে। চিরকুট? আরুষ একখানা চকলেট ছিঁড়ে ফেলে। খুলে দেখে মেহের ছোট্ট লেখা, শ্বেতপদ্মকে আরুষে প্রাণাধিক চায়। এটা একটু বেশিই হয়নি? আরুষ মুচকি হেসে মাথা নাড়ে। তোমার জন্য যতই করি সবই কম পড়ে যায় মেহে। হয়তো আমি একদিন থাকবো না, হয়তো আমাদের গল্পের সমাপ্তিতে একরাশ চাপা কান্নাই হবে শেষ পরিণতি। তার আগে আমি স্মৃতি করে রাখবো তোমার শহর, তোমার অলিগলি, যেন মৃত্যুর পরও তুমি স্বামী নামের পুরুষটাকে ভুলতে না পারো। আমরণ আমার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচো। মেয়ের চোখ বেয়ে এক ফোঁটা বৈরাগী কান্না খসে পড়ে। কথা হারিয়ে ফেলে। একটা দম বন্ধ করা ব্যথা গলা টিপে ধরে। একটু আগের খুশি খুশি অনুভূতি মিলিয়ে যায় বাতাসে। আরুষ হাঁটু ভেঙে বসে মেহেরের সামনে। পকেট থেকে একখানা হীরের আংটি খুলে ধরে মেহেরের সামনে। আমার আগমন ছিল তোর জীবনের সর্বনাশা এক প্রহর। আমার স্পর্শে ছিল ভীষণ কলঙ্ক, যার ফলাফল ছিল রক্তাক্ত। আমি তা বদলাতে পারবো না, তবে কথা দিচ্ছি, যাওয়ার আগে এক প্রহর নেশায় তোকে ডুবিয়ে দিয়ে যাব। তুই আমার অনুপস্থিতি অনুভব করবি ছুরিকাঘাতের মতো। তোর কানে বাজবে আমার প্রতিটা কথা সুরেলা বাঁশির মতো। মেয়ে, তুই কাঁদবি, খুব কাঁদবি, এ নষ্ট আরুষের জন্য।